আমার পিচ্চি দেবর মাত্র ক্লাস 5-এ পড়ে। বয়স অনেক কম, কিন্তু অবাক করা বিষয় হলো এই বয়সে সে 2টা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়ায়। আমি তাকে অনেক স্নেহ করতাম এবং প্রতিদিন তাগিদ করে স্কুলে পাঠাতাম। সে যেন লেখাপড়া করে বড় কিছু হতে পারে। তাই আমি তাকে নিষেধ দিয়েছি যে এই বয়সে এসব করা চলবে না। পিচ্চি দেবর তখন বলল, তাহলে ভাবি তুমি আমার ভালোবাসার মানুষ হবে, আমি যা চাই তা দিবে। আমি পিচ্চি ছেলের কথা শুনে ভাবলাম তাকে অন্তত মেয়েদের কাছ থেকে বিরত রাখার জন্য তার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে। তার চাওয়া পাওয়া আমারই পূরণ করতে হবে। আমি ভেবেছিলাম তার বয়স কম, সে আর কি করতে পারবে। কিন্তু এই ধারণা আমার ভুল ছিল। একদিন রাতে সে আমার সাথে, ভাবতেই পারছি না এত বড় কি করে হয়। বাকিটা গল্পতে শোনাচ্ছি। বাসায় ঢুকার সময় বাজারের ব্যাগ থেকে একটা পারফিউম বের করে ভাবির সামনে হাঁটু গেড়ে বসে বললাম, রমণী, তোমার জন্য হাজার মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে মানুষের বিশ্রী ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধবিহীন পারফিউম। তুমি এটা হাতে নিয়ে ধন্য করো আমায়। ভাবি তখন রান্নাঘরে রান্না করছিল। গরম কুন্তিটা হাতে নিয়ে আমায় বলল, 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা। বলছি আমি মুচকি হেসে ভাবিকে বললাম, আজ তো স্কুলে ক্লাস হবে না। শুধু শুধু গিয়ে লাভ কি? ভাবি রেগে গিয়ে বলল, ক্লাস না হলেও তুই স্কুলে যাবি। কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, সেই খেয়াল আছে? আর স্কুলে না গিয়ে তুই যদি অন্য কোথাও যাস তাহলে কিন্তু খবর আছে। আমি কিন্তু স্কুলে ফোন দিয়ে খবর নিব। স্কুলের পড়া শিখা হয়নি, তাই ভেবেছিলাম স্কুলে যাব না। কিন্তু ভাবি যেভাবে রেগে আছে, না গেলে আমার খবর আছে। তাই বাধ্য হয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। ভাবি আমার কাছে এসে বলল, তুই টিফিনে খেতে এলি না কেন? স্কুলের পাশেই তো বাসা, খেয়ে গেলে কি সমস্যা হতো? আমি ভাবির থেকে একটু সরে গিয়ে মাথাটা নিচু করে বললাম, বন্ধুদের সাথে বাহিরে খেয়ে ফেলেছিলাম। ভাবি আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুই আমার কাছে আয় তো। আমি ভাবির থেকে আরো সরে গিয়ে বললাম, কেন? ভাবি আমার কাছে এসে আমার ডান গালে সজোরে থাপ্পড় মেরে বলল, তুই আবারও সিগারেট খেয়েছিস? সার শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তুই না আমায় কথা দিয়েছিলি আর কখনো সিগারেট খাবি না? আমি কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আর ভাবিকে বললাম, ভাবি আমি আর সিগারেট খাবো না, তুমি যদি আমার একটা গোপন কথা রাখো। তুই ক্লাস 5-এ পড়িস, তোর আবার কিসের গোপন কথা আমার সাথে? ভাবি, আমি ছোট হলে কি হবে? এখনো আমার পিছনে 2টা মাইয়া গুড়গুড় করে। আমি তার কথা শুনে আশ্চর্য হলাম। বলে কি, এই পিচ্চি ছেলে, তোর এসব করার বয়স হয়নি। তুই তোর এই কথা মুখে বলতে একটু আটকালো না। আমি বললাম, ভাবি তুমি যদি আমার গোপন কথা না রাখো তাহলে আমি কিন্তু মেয়েদের সাথে প্রেমে জড়িয়ে পড়ব। আমি তাকে আবার একটা তাপ্পড় দিয়ে বললাম, তোকে এত আদর করে আমি মানুষ করতে চেয়েছি আর তুই কিনা এসব বলছিস। ভাবি তখন রেগেমেগে আমায় বলল, তুই 2 সপ্তাহ আমার ধারে কাছে আসবি না। এই কথা বলে ভাবি যখন চলে যাচ্ছিল, আমি তখন ভাবির পিছন পিছন যেতে যেতে বললাম, আর জীবনেও প্রেমের কথা বলবো না। আমার একটা কথা রাখো ভাবি। ভাবি বলল, তোর কোনো কথা আমি এখন শুনবো না আর রাখবো না। ঘুম থেকে উঠে দেখি মা খুব চিৎকার চেঁচামেচি করছে। মাকে যখন বললাম কি হয়েছে, মা তখন বলল, জমিদারের মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি। 7টা বেজে গেছে, এখনো ঘুম থেকেই উঠে না। এমন সময় খেয়াল করলাম ভাবি তাড়াহুড়ো করে মার কাছে এসে বলল, আসলে মা শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ভাবির কথা শুনে মা বিরক্ত হয়ে বলল, তোমার তো সারা বছর শরীর খারাপ থাকে, একটা রোগা মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসলাম। ভাবি কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আমি ভাবির পিছন পিছন এসে বললাম, ভাবি আমি তোমার কাজে হেল্প করব? ভাবি রেগে আমার দিকে তাকিয়ে বলল, কয়েকদিন পর পরীক্ষা, সেটা মাথায় আছে? যা পড়তে বস গিয়ে। আমি ভাবির দিকে ভালো করে খেয়াল করে দেখলাম ভাবি তার ডানগালটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে। এত বছর ধরে দেখে আসছি, তাই আর বুঝতে বাকি রইল না। রাতে নিশ্চয়ই ভাইয়া ভাবির গায়ে হাত তুলেছে, ভাবিকে মেরেছে। আমি ভাবিকে কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবির প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কখনোই হয়নি। রাত 11টা বাজে। বড় আপু লাগেজ হাতে নিয়ে বাসায় হাজির। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই এত রাতে? আপু বললাম, আমি আর এই সংসার করব না। ঘুম থেকে একটু দেরিতে উঠলে শাশুড়ি নানা রকম কথা বলে।
নন্দী আজেবাজে কথা বলে। সারাদিন সংসারের কাজ করেও কারো মন পায় না। এমনকি মাঝে মাঝে রাতুলও আমার স্বামী আমার গায়ে হাত তুলে। আপুর কথা শুনে ভাইয়া রেগেমেগে বলল, কি? তোর স্বামী তোকে মারধর করে? এই রাতুলকে আমি মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মা কাঁদতে কাঁদতে বলল, তুই কি কাজের মেয়ে নাকি যে তোর এত কাজ করতে হবে? শাশুড়ি হয়েছে দেখে মাথায় উঠে গেছে নাকি? তোকে কিছু বললে তুই কিছু বলতে পারিস না? আর নন্দী যখন আজেবাজে কথা বলে তখন গালে থাপ্পড় মারতে পারতি না? ভাবি তখন বড় আপুকে বলল, সংসারে এইরকম টুকটাক ঝামেলা হবেই, তাই বলে সংসার ছেড়ে চলে আসা কিন্তু ঠিক হয়নি। ভাবির কথা শুনে ভাইয়া সবার সামনে ভাবিকে থাপ্পড় মেরে বলল, এত বেশি বুঝো কেন? আমার বোনের বোনকে মারধর করবে আর ও এটা মেনে নিয়ে সংসার করবে? এমন সংসারে লাথি মেরে অনেক আগেই চলে আসা উচিত ছিল। এতক্ষণ সবার কথা শুনছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না। যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলিনি, সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, কেন পারবে না? ভাবি তো ঠিকই পারছে। আপুকে মেরেছে বলেছে দেখে তুমি দুলাভাইয়ের নামে মামলা দিবে? তুমিও তো ভাবিকে মারধর করো, তাহলে তোমার নামে কি মামলা দেওয়া উচিত? মার দিকে তাকিয়ে বললাম, নিজের বেলা 16 আনা আনা আর পরের বেলা 4 আনাও না। ভাবি যদি কোনোদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাহলে তুমি তাকে যা তা বলেছ। সারাদিন কাজ করেও ভাবি তোমায় মন পায়নি। তুমি আপুকে বলছো নন্দী আজেবাজে কথা বললে তাকে থাপ্পড় মারতে, অথচ আমি নিজ চোখে দেখেছি আপুর গোসলের পানি গরম দিতে একটু দেরি হয়েছিল দেখে আপু ভাবিকে থাপ্পড় মেরেছিল। আমার কথা শুনে আপু ঠোঁট বাঁকিয়ে বলল, ভালোই তো ভাবির পক্ষে কথা বলছিস। নিজের মা ভাই বোনদের পর করে ওই মহিলা এখন আপন হয়ে গেল। আমি মুচকি হেসে আপুকে বললাম, তুই তো আমার নিজের বোন ছিলি, কখনো কি একটা ফোন দিয়ে আমার খোঁজ নিয়েছিস ছোট ভাইটা কেমন আছে? আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে আমি ঠিকমতো পড়াশোনা করছি কিনা, কাদের সাথে চলাফেরা করছি? কিন্তু ওই মহিলাটা প্রতিদিন আমার খোঁজ নিয়েছে আমি কাদের সাথে মিশছি, আমি ঠিকমতো পড়াশোনা করছি কিনা, আমার কখন কি লাগবে সব ওই মহিলাটা খোঁজ রেখেছে। তোরা আপন হয়েও যে কাজগুলো করিস নি ওই মহিলাটা পর হয়েও সেই কাজগুলো প্রতিনিয়তই করেছে। ভাবি এখনো সোফায় বসে কাঁদছে। আমি ভাবিকে বললাম, কেবল বাজে 11টা, এখনো ময়মনসিংহের গাড়ি পাওয়া যাবে। এই সংসারের জন্য অনেক করেছ, যেদিন তোমায় এই সংসারের মানুষ তোমার প্রাপ্ত সম্মানটা দিবে সেদিন না হয় এই সংসারে ফিরে এসো, ততদিন না হয় বাপের বাড়িতেই থাকলে। গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলছে। বাসের জানালা দিয়ে ভাবি আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি ভাবিকে বললাম, ভাবি এই অন্ধকারে বাহিরে কি দেখছো? ভাবি চোখের কোণে লেগে থাকা চোখের জলটা মুছে বলল, তুই একটা পিচ্ছি ছেলে হয়ে তুই আমার জন্য এত কিছু করলি, তোর এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। ভাবিকে বললাম, ভাবি তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। পিচ্ছি ছেলের কথা শুনে আমি বারবার অবাক হচ্ছি। যাই হোক, আমিও ভাবির সাথে ভাবির বাপের বাড়ি চলে এলাম। ভাবি বলল, আমি তোকে আমাদের বাড়ির পাশের স্কুলে ভর্তি করাবো। পিচ্ছি দেবর বলল, ও তার একটি নাম আছে, সেটা হলো জিসান। পিচ্ছি জিসান বলল, আমি স্কুলে পড়ব না যদি তুমি আমার গোপন কথা না রাখো। বাড়িতে গেলে বাবা আমায় খুব সুন্দর করে থাকতে দিল। যে সংসারে মেয়েদের কোনো মূল্য নেই সেই সংসারে না থাকাই ভালো। বাবা আমাকে এভাবে সাহস দিয়ে বলেছিল, মা তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি আর তোর দেবর পিচ্ছি জিসানকে লেখাপড়া শিখাবি। পরদিন আমার পিচ্ছি জিসানকে স্কুলে ভর্তি করে দিলাম। সে স্কুলে প্রতিদিন যেত। আমি মাঝে মাঝে খোঁজ নিতাম জিসান কি আসলে ভালো করে লেখাপড়া করছে নাকি উল্টাপাল্টা কোনো কিছু করছে। কিছুদিন স্কুলে ভালো করে লেখাপড়া করতে শুরু করলো। কিছুদিন পর দেখলাম আমার পিচ্ছি দেবর জিসানের পরিবর্তন। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে লেখাপড়া করে না। আমি তাকে কিছু না বলে আমি তার মনের ভিতর কি চলছে তা জানতে আমি তার স্কুলে লুকিয়ে যেতাম। কিন্তু স্কুলে একদিন লুকিয়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় মনে হয় আগুন ধরে গেল। এই পিচ্ছি ছেলে এই বয়সে দুইটা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। আমি তা দেখে অবাক হয়েছিলাম। আমি আজ সিদ্ধান্ত নিলাম জিসান বাড়িতে আসলে আজ তাকে জবাবদিহি করতে হবে। এই বয়সে এইসব করা কি ঠিক? স্কুলে থেকে জিসান বাড়িতে ফিরল। আমি তাকে জিজ্ঞেস করলাম, জিসান তুই স্কুলে কি ঠিকমতো পড়ালেখা করছিস? জিসান বলল, ভাবি কি বলো, আমি আজ সাপ্তাহিক পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি মনে মনে বললাম, আহা বোকা ছেলে, তুই আমাকে বোকা বানিয়ে ফেলতে চাইছিস।
এটা তো পিচ্ছি না। জিসান, তুই আমার কাছে থেকে কিছু লুকানোর চেষ্টা করবি না। আমি কিন্তু সব জানি। ভাবির কথা শুনে আমার গলাটা শুকিয়ে গেল। আমি বললাম, ভাবি, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা জিসান, তুই আজ আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারলি? তোর বিষয়ে আমি জেনেছি তুই এই বয়সে প্রেম করে ঘুরে বেড়াস, তাও একজনের সাথে না, দুইজনের সাথে। আমি আজ নিজ চোখে দেখেছি তুই মেয়েদের সাথে বসে গল্প করছিস। আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না জিসান। জিসান, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুই এখন এসব করলে তো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। জিসান আমায় বলল, ভাবি, আমি জানি না আমার রাতের শরীর কেমন লাগে। আমি জিসানের কথা শুনে বুঝতে পারলাম, ওকে এই প্রেম করা থেকে বাঁচাতে হলে আমার তার সাথে কিছু অভিনয় করতে হবে। তার ইচ্ছাটা আমার পূরণ করতে হবে। যাই হোক, আমি জিসানকে বললাম, এসব তোর বাদ দিতে হবে, নইলে আমার অবস্থা খুব খারাপ হবে। কিন্তু আমি জিসানকে বললাম, জিসান, তুই কি চাস বলতো? যদি আমার কাছে থাকে তাহলে আমি তোকে দিব। জিসানের মুখে হাসি ফুটে উঠল আমার এই কথা শুনে। ভাবি, তুমি যদি আমার মনের আশা পূরণ করো তাহলে আমি সব বাজে কাজ থেকে বের হয়ে আসব। আমি জিসানকে বলেছিলাম, জিসান, কি তোর ইচ্ছা আমার কাছে বলতে পারিস? জিসান তখন আমার কথা শুনে শরম পেল। ভাবি, তুমি সত্যি আমার ইচ্ছা পূরণ করবে? আমি জিসানকে বললাম, তাহলে কি তোর মনে হয় আমি মিথ্যা কথা বলছি? জিসান বলল, ঠিক আছে ভাবি, রাতে বলবো। রাতে জিসান খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এসে বলল, ভাবি, আজ আমি তোমার রুমে ঘুমাবো। আমার একা একা ঘুমাতে ভয় লাগে। তোমাদের বাসাটা অনেক বড়। আমি জিসানকে বললাম, জিসান, তুই তো ছোট মানুষ, তুই কি আমার চাহিদাটা কি বুঝবে? জিসান বলল, ভাবি, আমি এতদিন যে একটা গোপন কথা বলবো সেটা আজ তোমায় বলবো। ভাবি বলল, তোর গোপন কথা কি? এটা আমি জানি। আমি ভাবিকে বললাম, ভাবি, তুমি জানবে কি করে আমার মনের কথা? ভাবি বলল, দেখ, আমি 2টা বছর তোকে লালন পালন করেছি, আর তোর মন কি চায় সেটা আমি বুঝবো না? তাহলে কে বুঝবে? আমি ভাবিকে বললাম, ভাবি, তাহলে বলো আমার মন কি চায়? ভাবি তখন বলল, তোর মন সবসময় আমাকে নিয়ে ভাবে। তুই রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখিস। তুই আমাকে চাস, তাই না? জিসান তখন অবাক হয়ে গেল আর মনে মনে চিন্তা করতে লাগলো, ভাবি আমার মনের খবর কি করে জানে? যাই হোক, ভাবি তখন বলল, তুই তো পিচ্ছি একটা ছেলে, তুই কি আমার অভাব দূর করতে পারবে? আরে ভাবি, তুমি একটা সুযোগ দিয়ে দেখ না, আমি কি করতে পারি? জিসানের মুখে এই কথা শোনার পর মনে মনে চিন্তা করলাম, পিচ্ছি একটা পোলা, সে আমার ছেলের বয়সী, সে কি না বলে তাকে একটা সুযোগ দিব? কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম, জিসানকে খারাপ কাজ থেকে বাঁচাতে হলে তার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে। আমি জিসানকে বললাম, আমি যদি তোর মনের সকল ইচ্ছা পূরণ করি তাহলে তুই কি ভালো করে লেখাপড়া করবি? জিসান বলল, ভাবি, তুমি একটা সুযোগ দাও, পরে দেখো। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তারপর আমার মনের ভিতর বিভিন্ন রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এটা কি ঠিক হবে? আমি তো খারাপ কিছু করছি না। আমি বরং জিসানকে মেয়েদের কাছ থেকে দূরে রাখার জন্য আমি তার সাথে অভিনয় করে যাচ্ছি। আমি জিসানকে বললাম, জিসান, আজ তোর মনের ইচ্ছা পূরণ করব। তুই আজ রাতে আমার কাছে যা চাইবি তাই পাবি। ঠিক তখনই জিসানের বাবা ফোন করে বলল, বৌমা, তোমার শাশুড়ি খুব অসুস্থ, তুমি তোমার শাশুড়ি মাকে ক্ষমা করে দাও, আর তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। আমার স্বামীও আমাকে নিতে আসলো। আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইল। আমি তাকে ক্ষমা করে দিলাম এবং আবার আমার স্বামীর বাড়িতে চলে আসলাম। এইদিকে জিসান বলল, ভাবি, আমার মা অসুস্থ ছিল তাই আর হলো না। আজ কিন্তু কোনো বাধা আমি মানব না। ভাবি বলল, তোর ভাই কাল শহরে চলে যাবে, তারপর দেখা যাবে। বন্ধুরা, নেটওয়ার্কের সমস্যার জন্য সম্পূর্ণ গল্পটি শেষ করতে পারলাম না। পরের পার্ট আগামীকাল দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে পছন্দ করত শুধু একজন ছাড়া, আর সে হলো আমার শাশুড়ি আম্মা। আমার শাশুড়ি আম্মা আমাকে কিছুতেই পছন্দ করত না, আর তাই আমার শাশুড়ি আম্মা শ্বশুরকে কুপরামর্শ দেয়। আর আমার শ্বশুর শাশুড়ি আম্মার কথায় আমাকে একদিন বাথরুমে নিয়ে আমার সাথে। বাকিটা গল্পতেই বলছি। আমার শ্বশুর বাড়িতে প্রাইভেসির বিরাট সমস্যা।
উপরতলার কথা নিচতলা থেকে শোনা যায়। রিফাত যখন আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলো, সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার শাশুড়ি রিফাতকে উপরে নিয়ে যা বললেন তার মর্ম হল, রিফাতর জন্য খুব বড়লোকের হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়া মেয়ের বিয়ে কথা চলছিল। এর মাঝে রিফাত কেন একটা গরিব গুরবা মরহুম সাংবাদিকের মেয়েকে বিয়ে করে এনেছে? এই মেয়েকে নিয়ে কি আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখানো যাবে? রোটারি ক্লাবের মিটিংয়ে যাওয়া যাবে? রিফাত বোধহয় বাড়ি ছেড়ে দেয়ার হুমকি দিল, ওতে আপাতত কাজ হল। শাশুড়ি আম্মা তিতা ঔষধের মতো আমাকে কোনো রকমে গিললেন। আসলে শাশুড়ি আম্মার রাগ করাটাই স্বাভাবিক। গুলশানে ওনাদের এত বড় দোতলা বাড়ি, সামনে পেছনে বিরাট লন। শ্বশুর সাহেব আর্মি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে এরশাদের আমলে বিরাট ব্যবসা আরম্ভ করেছিলেন। সমাজের রাঘব বোয়ালদের সঙ্গে ওনার যাতায়াত। ছেলে রিফাত 6 ফুট লম্বা, সুদর্শন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতম কর্মকর্তা। পড়ালেখায় ভালো বলে বিসিএস দিয়ে ইনকাম ট্যাক্সে ঢুকেছে। সেই ছেলে কিনা এমন একটা মেয়েকে ঘরে এনেছে যার বাবা তো নেই, আদাবরে কোনোরকম বাড়ি ভাড়া করে থাকে। আমার শ্বশুর সাহেব মনে হলেন না এ নিয়ে বিশেষ ভাবিত। তিনি প্রথম দিন থেকেই একটা নিরপেক্ষ অবস্থান নিলেন। আমাকেও দুঃখ দিতে চাচ্ছেন না, আবার শাশুড়ি আম্মাকেও খেপাতে চাচ্ছেন না। হয়তো কখনো ডাইনিং রুমে আমার সঙ্গে একটু হেসে কথা বলছেন, শাশুড়ি আম্মা ঢোকার সঙ্গে সঙ্গে আড়ষ্ট হয়ে খাবারে মন দিলেন। রিফাত সকালে অফিস চলে যায়, বাবা চলে যান ব্যবসার কাজে। সংসারের নৌকায় অস্বস্তির ঝড়ে দুলতে থাকি আমি আর শাশুড়ি আম্মা। প্রথম 1 মাস শাশুড়ি আম্মা আমার সঙ্গে একটুও কথা বলেননি। এমনভাবে দৃষ্টি হানতেন মনে হতো আমি কোনো ডাকিনী যোগিনী, টাকার লোভে ওনার ছেলের মাথা খেয়েছি। এর মাঝে আল্লাহর বিচার, শাশুড়ি আম্মা হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন। আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে মেঝে থেকে টেনে ওঠালাম, কাঁধে ভর দিয়ে ওনাকে বিছানায় নিয়ে শোয়ালাম। আমি একটা গামছায় বরফ ভরে ওখানে চেপে ধরলাম। শাশুড়ি আম্মা খানদানি পরিবারের অভিজাত মহিলা। আমি স্পর্শ করামাত্রই কেমন শক্ত আর আড়ষ্ট হয়ে গেলেন। মনে হলো আমি চলে গেলেই বাঁচেন। আমি বরফ হাতে নিয়ে বললাম, আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি আপনারে যত্ন করি। আম্মা, খুব ব্যথা লাগছে বুঝি? শাশুড়ি আম্মা শুকনো গলায় বললেন, সুরাইয়াকে ডাকা হোক। সুরাইয়া আমাদের কাজের মেয়ে, আজ আসেনি। আমি বললাম, সুরাইয়া তো আজ আসেনি আম্মা, দারোয়ান ভাই আছে। 1 গ্লাস পানি আনা হোক। আম্মা, এভাবে প্যাসিভ ভয়েজে না বলে অ্যাক্টিভ ভয়েজে কথা বললে ভালো লাগতো। শাশুড়ি আম্মা কটমট করে তাকিয়ে বললেন, পানি আনছো না কেন? আমি পানি এনে বললাম, আমার একটা নাম আছে, টুম্পা। আপনার ছেলে বলে টুম্পুমনি। আপনার তো কোনো মেয়ে নেই, টুম্পা বলে ডাকবেন, দেখবেন মনটা ফুরফুরা লাগবে। মা কোনো জবাব দিলেন না, ধক ধক করে পানি খেয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। শাশুড়ি আম্মা প্রথম প্রথম আমার রান্না খেতেন না। বাথরুমে পড়ার পর থেকে খাওয়া আরম্ভ করেছেন। আমি রুই মাছের মাথা, ইলিশ মাছের পেটির টুকরো শাশুড়ি আম্মার দিকে এগিয়ে দিই। শাশুড়ি আম্মা প্রশংসা অপ্রশংসা কিছুই করেন না। আমার শ্বশুর সাহেব কম বেশি শাশুড়ি আম্মাকে অনুসরণ করেন, সংসারে খামোখা ঝামেলা পাকাতে চান না। সেদিন চিংড়ির দোপেঁয়াজা রাঁধছি, শাশুড়ি আম্মা কি কাজে কিচেনে এসেছেন। আমি চামচে একটু দোপেঁয়াজা এগিয়ে দিয়ে বললাম, মা টেস্ট করে দেবেন কেমন হয়েছে। মা কটমট করে আমার দিকে তাকিয়ে চামচ থেকে দোপেঁয়াজা চাখলেন। তারপর বললেন, বাড়িতে নারকেলের পাউডার আছে, ওটা দিয়ে মালাইকারি রেঁধো, মজা হবে। যাওয়ার সময় একবার ঘুরে বললেন, এটাও খারাপ না, তোমার বাবা পছন্দ করবেন। আমার নিজের মা খুব সংকোচে মাঝে মাঝে ফোন করেন। আমি যে এভাবে হুট করে বিয়ে করব সেটা মাও জানতেন না। অথচ আমি এ বাড়িতে আসার 3য় দিন আমার শাশুড়ি আম্মা মাকে একচোট কথা শুনিয়ে দিয়েছেন। মা ফোন করলেই জানতে চান আমি কেমন আছি। আমি জানাই খুব ভালো আছি। মা কি বুঝেন কে জানে, মন খারাপ করে ফোন রাখেন। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল, শাশুড়ির মনের তাপমাত্রা কিছুতেই 0°C উপরে ওঠানো যাচ্ছিল না। সম্পর্কের বরফ গলতে সময় লাগছিল। অবশেষে একদিন সন্ধ্যায় আমি শাশুড়ি আম্মার প্রাণ ভোমরার সন্ধান পেলাম। আমাদের বাড়িতে রাত 8টায় খাওয়ার নিয়ম। রাতের খাওয়া শেষ হলে একটু গুছিয়ে আমি সোজা বেডরুমে চলে যাই। তখন থেকে সকাল 7টা পর্যন্ত সময়টা রিফাত আর আমার। এই সময়টা আমি অর্জন করি সারাদিন শাশুড়ি আম্মার অবহেলা সহ্য করে। পারতপক্ষে তখন আমি ঘর থেকে বের হই না। আমি আর রিফাত মনের সুখে মুভি দেখি। সেদিন কি কারণে বেরিয়েছি
ওমা, দেখি ড্রয়িং রুমে শাশুড়ি আম্মা একা একা খিল খিল করে হাসছেন। ওনার এরকম হাসি আমি কখনো শুনিনি। দরজার কাছে গিয়ে দেখলাম শাশুড়ি আম্মা স্টার প্লাসে শ্রীমান শ্রীমতী নামের এটা সিরিজ দেখছেন। আমি আস্তে করে গিয়ে শাশুড়ি আম্মার পাশে বসলাম। আম্মা একবার কটমট করে আমার দিকে তাকালেন, তারপর আবার টিভিতে মনোনিবেশ করলেন। হাসির মুভি তো চাইলেও গম্ভীর থাকতে পারছিলেন না, একটু পর পর ফিক করে হাসছিলেন। আমিও হাসিতে যোগ দিয়ে বললেন, আম্মা দেখেন মনীষা এটা কি করল। যাই হোক, আমি শাশুড়ি আম্মাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতাম, কিন্তু শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করত না। শাশুড়ি আমার সাথে সবসময় আচরণ খারাপ করে। মনে হয় এ বাড়িতে আমি তাদের শত্রু। আমার স্বামী আমাকে অবশ্যই পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করে না। এক রাতে শাশুড়ি আম্মা আমার শ্বশুরের সাথে কানাকানি করছে। ফিসফিস করে আমার বিরুদ্ধে কি যেন বলল, আমি তেমন কিছু বুঝতে পারিনি। তবে এরপর দিন থেকে বাড়িতে আমি আমার শ্বশুরকে অন্যরকম দেখতে পেলাম। শ্বশুর আমাকে আগে যেভাবে বোমা বলে ডাকতেন, আজ আর তার মুখে সেই মধুর ভাষা নাই। প্রতিদিন সকালে নাস্তা করার সময় শ্বশুর আমাকে নিয়ে একসাথে নাস্তা করতেন, কিন্তু আজ আমাকে ডাক দেয়নি একসাথে নাস্তা করার জন্য। আমি বুঝে গেছি শাশুড়ি আম্মার কান পড়া পেয়েছে। জানি না আমার সাথে কি হয়। এরপরের দিন আমি আমার রুমে ঘুমাতে গেলাম। তারপর শ্বশুর আব্বা গভীর রাতে আমার রুমে প্রবেশ করল। আমি শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এত রাতে আমার রুমে কেন? শ্বশুর আব্বা বললেন, শোনো মা, আমি তোমায় একটা কথা বলতে চাই। তুমি আমার কতটা রাখবে? কি কথা শ্বশুর আব্বা? শ্বশুর আব্বা বললেন, শোনো মা, এই বাড়িতে থাকতে হলে তুমি আমার একটি কথা রাখতে হবে। শ্বশুর আব্বাকে বললাম, কি কথা? কিন্তু শ্বশুর আব্বা বললেন, অন্য একদিন বলবো, আজ থাক, এখন তুমি ঘুমাও। শ্বশুর আব্বার মধ্যে আমি এক অন্যরকম দৃষ্টি দেখতে পেলাম, যা আমি আগে দেখিনি। এ বাড়িতে আমি প্রায় 6 মাস ধরে আছি। আজ শ্বশুর আমাকে কি বলতে চেয়েছিল তা আমি জানি না। এর 2-3 দিন পর আমি লক্ষ্য করলাম শ্বশুর আব্বা আমাকে তার মনের ভিতর লুকায়িত কথাটা বলার চেষ্টা করছে। আমি মনে মনে চিন্তা করলাম, শ্বশুর আব্বা কি বলতে চায় তা আমি শুনতে চাই। পরের দিন রাতে আমার শরীরে প্রচণ্ড জ্বর আসছিল, আমার খুব খারাপ লাগছিল। আমার পাশে কেউ নেই, একা একা রুমে জ্বরে আমি কাকড়াতে লাগলাম। এমন সময় হঠাৎ শ্বশুর আমার রুমে প্রবেশ করল। আমি শ্বশুর আব্বাকে দেখে চমকে গেলাম। আমি বললাম, শ্বশুর আব্বা, আমার শরীরের প্রচণ্ড জ্বর, আমার মাথা ব্যথা করছে। শ্বশুর আব্বা বললেন, মা, আমি তোমার মাথায় একটু ম্যাসাজ করে দেই, তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে। আমি বললাম, শ্বশুর আব্বা, আপনার কষ্ট করতে হবে না। আমি বুঝতে পারলাম শাশুড়ি যেদিন শ্বশুরকে কানে কানে কিছু বলার পর থেকেই শ্বশুর আমার সাথে এমন ভালো ব্যবহার করছে। জানি না এটা কি ভালো ব্যবহার নাকি আমার সাথে অন্য কিছু হতে যাচ্ছে। যাই হোক, শ্বশুর আব্বা বললেন, মা, তোমার শরীরের অনেক জ্বর, তাছাড়া তোমার মাথা ব্যথা করছে, আমি তোমার মাথায় ম্যাসাজ করে দেই। আমার মাথাটা এত ব্যথা করছিল, আমি কিছুতেই আর না করতে পারলাম না। আর তাই শ্বশুর আব্বা আমার মাথায় মালিশ করে দিচ্ছিল। আমার খুব ভালো লাগছিল। আমার মাথা ব্যথাটা অর্ধেক কমে গিয়েছে। শ্বশুর আব্বা আমাকে বললেন, মা, আমি তোমার আর কোথায় মালিশ করে দিব? আমি বললাম, বাবা, আমার মাথা ব্যথা কমে গিয়েছে, আমার আর মালিশ করা লাগবে না। আপনি এখন রুমে গিয়ে ঘুমান। শ্বশুর আব্বা বললেন, ঠিক আছে বৌমা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি সকালে আবার আসব। শ্বশুর আব্বা যখন রুম থেকে বের হতে লাগলেন, আমি শ্বশুর আব্বাকে ডাক দিলাম, বাবা শুনে যান। শ্বশুর আব্বা বললেন, কিছু বলবে বৌমা? আমি বললাম, হুম বাবা, আপনি আমাকে কি কথা বলতে চেয়েছিলেন? বলবেন বলবেন করে আর বলা হলো না। শ্বশুর আব্বা বললেন, মা, আমি তোমাকে যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটা বললে তোমার মনটা খারাপ হয়ে যেতে পারে। বাবা আপনি বলেন, আমার মন খারাপ করব না। আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন আমি তা মেনে নিব। শ্বশুর আব্বা বললেন, তার আগে তোমাকে আমার সাথে বাথরুমে যেতে হবে। আমি বললাম, বাবা বাথরুমে কেন? দরকার আছে, তুমি চলো, গেলেই বুঝতে পারবে। আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমি বললাম, ঠিক আছে বাবা, চলেন বাবা। তারপর বাথরুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হলো আমার চোখ কপালে উঠে গেল। 4টা ক্যামেরা লাগানো। আমি বললাম, বাবা এখানে ক্যামেরা লাগনো কেন? বাবা বললেন, তোমার শাশুড়ি আম্মা এই ক্যামেরা লাগিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন এখানে ক্যামেরা লাগানো হয়েছে? শ্বশুর আব্বা বললেন, তোমাকে ব্ল্যাকমেইল করার জন্য এখানে ক্যামেরা লাগানো হয়েছে। তোমার স্নানের অনেক ভিডিও তোমার শাশুড়ি আম্মার কাছে আছে। আমি বললাম, শ্বশুর আব্বা, আমি যেদিন প্রথম বাথরুমে স্নান করতে এলাম সেদিন আমি এই ক্যামেরা লক্ষ্য করছিলাম।
আর তারপর থেকে আমি এই বাথরুমে স্নান করি নাই। আমি এই বাড়িতে যেদিন পা রাখলাম সেদিনই বুঝতে পারলাম আমার শাশুড়ি আম্মা আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার সাথে এমন কিছু একটা করবে। কিন্তু আমি তো আর বোকা না, আমিও সতর্ক হয়ে গেলাম। সুর আব্বা আমাকে বলল, তাহলে আমি যে ভিডিও দেখলাম সেটা কার ভিডিও? আমি বললাম, বাবা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, সেটা আমি না, আপনার নিজের মেয়ের ভিডিও। বুমার কথা শুনে চমকে গেলাম। আমার মেয়ের ভিডিও আর আমি চিনি না। সুর আব্বা আমার কথা শুনে দৌড়ে শাশুড়ির রুমে গেল আর বলল, ভিডিও প্লে করো, এটা তো বুমার ভিডিও না। এটা আমাদের নিজেদের মেয়ের ভিডিও, তুমি যার ভিডিও ইন্টারনেটে ছেড়ে এ বাড়ি থেকে বের করতে চাইছো সেটা তো বুমা না, সেটা আমাদের নিজেদের মেয়ের ভিডিও। সুর আব্বার কথা শুনে চমকে গেল শাশুড়ি। আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম, দেখুন আপনারা আমাকে যতটা বোকা ভাবছেন আমি ততটা বোকা না। আপনারা আমার মানসম্মান নষ্ট করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর কি খেলা, এখন আপনার মেয়ের মানসম্মান নষ্ট হতে চলেছে। শাশুড়ি বলল, তুমি তো অনেক চালাক মেয়ে, আমি ভেবেছিলাম তুমি বোকা, আজ দেখলাম তুমি তো অনেক পাকা একটা মেয়ে। এমন সময় আমার স্বামী আমার ঘরে এসে হাজির, আমাদের কথাগুলো শুনছিল। আমাদের কথাগুলো আমার স্বামী শুনে মাকে বললেন, মা আপনি আপনার বুমাকে এমনটা করতে চেয়েছিলেন। আপনার বুমাকে পছন্দ না হলে আমাকে বলতেন, আমি এ বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে চলে যেতাম। তখন হুট করে শ্বশুর বলে উঠল, তোমার মা চেয়েছিল এ বাড়ি থেকে কিভাবে বুমাকে তাড়ানো যায়। তোমার মা আমাকে কানপড়া দিয়ে বলেছিল, এমন কিছু তোমার স্ত্রীকে খাওয়াই যেন সে তিলে তিলে মারা যায়। আমার পক্ষে এটা করা সম্ভব হলো না, কারণ আমারও তো একটা মেয়ে আছে। আমি বুমার প্রতি এমন অত্যাচার করতে পারলাম না। বুমা যেদিন জ্বরে তরতর করছিল, মাথা ব্যথায় কাকড়াচ্ছিল, সেই দিন তার মুখখানা দেখে আমি তার মায়ায় পড়ে যাই। আর সেই দিন থেকে সিদ্ধান্ত নেই, এই বাড়ি থেকে আমি বুমাকে কিছুতেই যেতে দিব না। সুর আব্বা বললেন, পরের মেয়ের ক্ষতি করতে গিয়ে এখন নিজের মেয়ের ক্ষতি হচ্ছে। সুর আমার স্বামীকে বললেন, বাবা তোকে আমি গুলশানে আরও একটা বাড়ি কিনে দিচ্ছি, তুই সেখানে বুমাকে নিয়ে চলে যা, নতুন করে সংসার শুরু কর। শাশুড়ি আম্মা তখন হাউমাউ করে কান্না করে বলল, আমার ভুল হয়ে গেছে বুমা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি বললাম, মায়েরা কখনো ক্ষমা চাইতে নেই। মা আমাদের সাথে আপনিও থাকবেন, এটাই আমি চাই। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।